রোহিঙ্গা জাতির ইতিহাস, এন.এম. হাবিবুল্লাহ। প্রকাশক মনোয়ার আহমেদ। প্রকাশনী বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। প্রচ্ছদ আব্দুল বারিক ভুইয়া। দ্বিতীয় অধ্যায়, বঙ্গোপসাগরীয় সভ্যতায় মুসলিম আরাকান। আরাকান বার্মা সম্পর্ক ও আরাকানিদের সর্বনাশ। ইতিহাস বলে, বার্মার সাথে আরাকানিদের সম্পর্ক সদা সর্বদা আরাকানিদের সর্বনাশ করেছে। বার্মিদের কাছে আরাকানিরা নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এবং স্বাধীনতার চেতনায় গর্বিত আরাকানিরা হারিয়েছে তাদের প্রিয় স্বাধীনতা। পক্ষান্তরে বাংলা আরাকান সম্পর্ক আরাকানিদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা ও জাতিগত মর্যাদা। 1782 খ্রিস্টাব্দে বর্তমান আরাকান উপকূলে অবস্থিত রাম ব্রিজ দ্বীপের অধিবাসী থামাদা নামক জনৈক ব্যক্তি আরাকানের রাজধানী ম্রোহংয়ের ক্ষমতা দখল করে নিজেকে রাজা বলে ঘোষণা করলে পরে সুদীর্ঘকালের গৃহযুদ্ধে বিপর্যস্ত স্বাধীন আরাকানের রাজনৈতিক ভারসাম্য সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে। এই প্রসঙ্গটি অনুধাবনের সুবিধার্থে আরাকানের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাসের গতিধারার ওপর একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রয়োজন। উল্লেখ্য, স্বঘোষিত রাজা থামাদার ক্ষমতা রাজধানী ম্রোহংয়ের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আরও 6 জন অভিজাত বংশীয় সামন্ত রাজা রাজধানীর বাইরে বিভিন্ন কেন্দ্র থেকে নিজেদের রাজা দাবি করত। এদের মধ্যে কোনো একজন সামন্ত রাজা ম্রোহং দখলের চেষ্টা করলে অপর সামন্তরা জোট বেঁধে এ উদ্যোগকে অসম্ভব করে তুলত। 1731 খ্রিস্টাব্দ থেকে 1782 খ্রিস্টাব্দ কাল পর্যন্ত মাত্র 50 বছরে 13 জন রাজা সর্বাধিক 5 বছরের অধিক রাজধানী ম্রোহংয়ের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি। এমনকি অনেকের শাসনকাল একদিনও স্থায়ী হয়নি। অতঃপর অরাজকতার চরম এক পর্যায়ে থামাদা রাজধানী অধিকার করে নিলে সামন্ত রাজারা ঘাথান্দি নামক জনৈক অভিজাতের নেতৃত্বে তদানীন্তন বার্মার রাজধানী আভায় গিয়ে বার্মার রাজা ভোদাপায়াকে আরাকান দখলের জন্য অনুরোধ করে। বলা বাহুল্য, অভিজাতদের এই কাণ্ডকীর্তিতে দেশপ্রেমের চাইতে ক্ষমতার লোভই অধিক কার্যকর ছিল। ব্রহ্মদেশীয় আভা রাজা ভোদাপায়া এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে আরাকানে আসলে গ্রামের লোক মহানন্দে বাদ্যযন্ত্র বাজিয়ে বর্মী সৈন্যদের স্বাগত জানায়। কোনো বাধা ছাড়াই বর্মী বাহিনী আরাকান দখল করে নেয়, আর এর সাথে চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যায় হাজার বছরের আরাকানের স্বাধীনতা এবং পরিসমাপ্তি ঘটে সুদীর্ঘ 400 বছরের বঙ্গোপসাগরীয় সভ্যতার। উল্লেখযোগ্য, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের পালাগীতি ও লোককাহিনীতে হাওয়া রাজার কথা উল্লেখ আছে। আভার রাজাই বিকৃত হয়ে হাওয়ার রাজা হিসেবে এতদ অঞ্চলের লোককাহিনীতে বিধৃত হয়েছে বলে অনেক বিশেষজ্ঞের ধারণা। প্রকৃতপক্ষে অধিকতর সুসভ্যতার অধিকারী আরাকানের জনগোষ্ঠী বার্মার কাছ থেকে কিছুই শিখতে পারেনি। অপরপক্ষে বার্মার রাজারাই আরাকান থেকে শিখেছে সভ্যতা ও সংস্কৃতি। In her previous connections with outside states, Arakan had always been gained. বহির্বিশ্বের সাথে যোগাযোগের ফলে আরাকান সবসময় লাভবান হয়েছে। বঙ্গদেশের করদ রাজ্য হিসেবে আরাকানকে প্রতিষ্ঠা করার মাধ্যমে সূচিত হয় এক মহাযুগের। কিন্তু অষ্টাদশ শতকের বার্মার অধীনস্থ একটি প্রদেশ হিসেবে শাসিত হয়ে এই আরাকানিদের লাভ করার কিছুই ছিল না। কেননা বর্মীদের আরাকানিদের মতো এমন এক জাতিকে শেখানোর মতো কিছুই ছিল না যে আরাকান জাতি কয়েক শতাব্দী ধরে জ্ঞান গরিমার উচ্চ শিখরে আরোহণকারী মুসলিম সমাজের ঘনিষ্ঠ সংস্রবে ছিল। এই সময় বর্মীরা ছিল বিচ্ছিন্ন ও পশ্চাৎপদ একটি জাতি। ভোদাপায়া আরাকান দখল করে এক স্বাধীন অবস্থার বিলুপ্তি ঘটান, অথচ ঘাথান্ডির সাথে প্রতিজ্ঞা ছিল ভোদাপায়া আরাকানের স্বাধীন অবস্থান অক্ষুণ্ণ রাখবেন আর বিনিময়ে আরাকান বার্মার রাজাকে বাৎসরিক কর প্রদান করবে, যেমনটি করেছিল 1430 খ্রিস্টাব্দে বাংলাদেশের গৌড় সুলতান জামাল উদ্দিন শাহ। ভোদাপায়া 1784 খ্রিস্টাব্দে আরাকান দখল করে বার্মাকে একটি প্রাদেশিক রাজ্যে পরিণত করলেন
এবং ঘাথান্ডিকে নিয়োজিত করলেন প্রাদেশিক গভর্নর হিসাবে। বুদ্ধের মহামুনি মূর্তিকে আরাকানদের বৌদ্ধরা তাদের স্বাধীনতার আধ্যাত্মিক প্রতীক বলে মনে করত। ভোদাপায়েরও ধারণা ছিল মহামুনি মূর্তি আরাকানে থাকলে এদেশকে অধীনে রাখা যাবে না। তাই ভোদাপায়া মহামুনি মূর্তিকে আরাকান থেকে সরিয়ে বার্মার মান্দালয়ে স্থানান্তরিত করেন। আরাকানে এসে সর্বপ্রথম মুদ্রা ব্যবস্থার সাথে পরিচিত হন। ইতিপূর্বে বার্মার রাজার নিজস্ব কোনো মুদ্রা ছিল না। উল্লেখ্য, আরাকানের মুদ্রা মুসলিম শিল্পের অনুকরণে তৈরি হতো। তাছাড়া আরাকানের বিচার ব্যবস্থা দেখে ভোদাপায়া আকৃষ্ট হয়ে পড়েন। এই বিচার ব্যবস্থাও মুসলিম রীতিনীতি অনুসারে পরিচালিত হতো। অতএব নিজ দেশে আরাকানের অনুরূপ মুদ্রা ও বিচার ব্যবস্থা চালু করার জন্য ভোদাপায়া ৩,৭০০ মুসলিমকে আরাকান থেকে ধরে নিয়ে গিয়ে মান্দালয় শহরের উপকণ্ঠে বসতি করান। এদের অনেকে ভোদাপায়ের মন্ত্রীর পদও অলঙ্কৃত করেন। এই ৩,৭০০ মুসলমানের বংশধরেরা এখনও থুমটুংখুইয়া বা ৩,৭০০ বলে পরিচিত। ভোদাপায়ের পরবর্তী রাজা বার্মার মুসলমান হাজিদের সুবিধার্থে আরবে একটি মুসাফিরখানাও তৈরি করে দেন। এখনও পবিত্র মদিনা শরীফে এই মুসাফিরখানাটির অস্তিত্ব রয়েছে। বলা বাহুল্য, স্বাধীনতা হারিয়ে আরাকানের জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ে। তাছাড়া আরাকানিদের ওপর বর্মী সৈন্যদের চরম নির্যাতন ও জনসাধারণের উপর ভোদাপায়ার অতিরিক্ত কর আরোপ প্রভৃতিতে আরাকান জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে। তদুপরি আরাকানি বৌদ্ধদের প্রিয় মহামুনি মূর্তি বার্মায় স্থানান্তরিত করা হলে জনগণের মনের উপর এক প্রবল আঘাত পড়ে। কথিত আছে, আরাকান থেকে লুণ্ঠিত মাল ও বিশাল মহামুনি মূর্তি দুর্গম পার্বত্য পথ দিয়ে বার্মার মান্দালয়ে স্থানান্তর করতে হাজার হাজার মগ মুসলিম আরাকানিদের জোরপূর্বক নিয়োগ করা হয়। দুর্গম গিরিপথ দিয়ে এই স্থানান্তরের কাজ সম্পন্ন করতে গিয়ে বর্মী সৈন্যদের নির্যাতনের ফলে আরাকানের ব্রহং থেকে মান্দালয় পর্যন্ত সুদীর্ঘ পথ আরাকানিদের লাশে ভরে গিয়েছিল। এখনও মরহং থেকে আনগিরি পর্যন্ত এলাকা জনবসতি বিরল। ভোদাপায়ার আরাকানের ক্ষমতা দখলের মাত্র 1 বছরের মধ্যেই ঘাথান্ডির ওপর ঘটে যায় আরেক প্রবল আঘাত। ভোদাপায়া সাম্রাজ্য অর্থাৎ বর্তমানে থাইল্যান্ড আক্রমণের জন্য 40,000 সৈন্য ও 40,000 মুদ্রা চেয়ে ঘাথান্ডির ওপর আদেশ জারি করলেন। প্রকৃতপক্ষে প্রকট দারিদ্র্যের সর্বনিম্নতম অবস্থানে নিপতিত আরাকানের জনগণের পক্ষে এর শতাংশ পূরণ করাও সম্ভব ছিল না। চাপের মুখে ঘাথান্ডি দাবির অর্ধেক কোনোভাবে পূরণে রাজি হলে ভোদাপায়া রাগান্বিত হয়ে ঘাথান্ডির এক ছেলেকে হত্যা করেন। পুরো দাবি আদায় না হলে পরিবারের সবাইকে অনুরূপ হত্যা করা হবে বলে তিনি হুমকি দেন। ফলে ভীত হয়ে ঘাথান্ডি কয়েক হাজার অনুচর নিয়ে পালিয়ে এসে আশ্রয় নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত সীমান্তবর্তী কক্সবাজার জেলার গভীর পার্বত্য অঞ্চলে। আর এরই সাথে শুরু হয় আরাকানিদের মরণপণ স্বাধীনতা সংগ্রাম। অদৃষ্টের পরিহাস, যার অনুপ্রেরণায় ভোদাপায়া আরাকান দখল করল, তারই নেতৃত্বে মাত্র 1 বছরের মধ্যে শুরু হলো একটি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আর একই গণযুদ্ধের কপালে লিখন হিসেবে জন্ম নিল ঐতিহাসিক শহর কক্সবাজার। বস্তুত কক্সবাজার শহর বঙ্গোপসাগরের পাড়ে হারিয়ে যাওয়া এই সভ্যতার স্মৃতি বহন করছে। রোসাং রাজ্যে বাংলা সাহিত্য চর্চা ছিল। মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকানকে রোসাঙ্গ বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত আরাকানের ইতিহাস জানার শ্রেষ্ঠ উপকরণ হল মধ্যযুগের বাংলা সাহিত্য। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্য চর্চা শুরু হয় বাংলার রাজধানী গৌড়ের ইলিয়াস শাহী রাজবংশের ঐকান্তিক আগ্রহ ও আনুকূল্যে। পঞ্চদশ শতাব্দীর মধ্যকালে গৌড়ের পতনের পর আরাকানের রোসাঙ্গ রাজসভাই হয়ে পড়ে বাংলা সাহিত্য চর্চার প্রাণকেন্দ্র। সপ্তদশ শতকের আরাকান রাজসভার বাঙালি কবি দৌলত কাজী, আলাউল, মর্দন, নাসরুল্লাহ খান প্রমুখ আরাকানকে রোসাঙ্গ বলে অভিহিত করেছেন। এদের রচিত কাব্যগ্রন্থে দেখা যায়, কর্ণফুলী নদীর পূর্বে আছে এক পুরী, রোসাঙ্গ নগরী, তার নাম
অবতারী কাজী দৌলতের সতী ময়না গ্রন্থ। তার পাছে শাহ সুজা নৃপকুলেশ্বর দৈব বিপাকে আইল রোসাঙ্গ শহর। আলাউল গ্রন্থ সয়ফুল মুলুক। তখন রোসাঙ্গ দেশে কিবা আদ্য কিবা শেষে অশ্ব আসোয়া না আসিল। নসরুল্লাহ খান গ্রন্থ জঙ্গনামা। এছাড়াও আরাকানের মুসলমানেরা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিয়ে থাকে। তদুপরি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অধিবাসীরা যে উপ আঞ্চলিক ভাষায় কথা বলে তা রোয়াই ভাষা নামে খ্যাত। মাত্র ৩ দশক আগেও সমগ্র চট্টগ্রাম জুড়ে রোয়াই ও চারি বলে খ্যাত দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘাত এতই তীব্র ছিল যে কক্সবাজার জেলার চকরিয়া থানার সাংবাদিক ও সাহিত্যিক মরহুম আব্দুর রশিদ সিদ্দিকী এ নিয়ে অনেক উষ্মা প্রকাশ করে অনেক গ্রন্থ রচনা করেছেন। রোহিঙ্গা শব্দের উৎপত্তি। নিঃসন্দেহে রোহাই, রোহিঙ্গা ও রোসাঙ্গ শব্দগুলো পরিমার্জিত হয়ে বাঙালি কবিদের কাছে রোসাঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং স্থানীয় জনগণের কাছে রোয়াং হিসেবে পরিচিত হয়েছে। রোয়াং কিংবা রোসাঙ্গ শব্দটির উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞগণ নানা মত পোষণ করে থাকেন। ডক্টর সত্যেন্দ্রনাথ ঘোষাল, ডক্টর আহমদ শরীফ প্রমুখ মনে করে থাকেন আরাকানের পূর্বতন রাজধানী ব্রহং শব্দটির বিকৃত হয়ে রোয়াং, রোহাঙ্গ এবং রোসাঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে। চট্টগ্রামীদের কাছে এমনকি আরাকানের রোহিঙ্গাদের কাছেও ম্রোহাং পাথরি কেল্লা বলে পরিচিত। 1404 খ্রিস্টাব্দে নরমিখলা নামে আরাকানের জনৈক যুবরাজ মাত্র 24 বছর বয়সে পিতার সিংহাসনে আরোহণ করেন। রাজধানী ছিল লেম্ভ্রো নদীর তীরে লংগ্রেদ। সিংহাসনে আরোহণ করেই নরমিখলা একজন দেশীয় সামন্ত রাজার ভগ্নীকে অপহরণ করে রাজধানীর লংগ্রেদে নিয়ে আসেন। ফলে আরাকানের সামন্ত রাজাগণ একত্রিত হয়ে বার্মার রাজা মেংশো আইকে আরাকান দখল করার অনুরোধ জানান। 1406 খ্রিস্টাব্দে বার্মার রাজা 30,000 সৈন্য নিয়ে আরাকান আক্রমণ করলে নরমিখলা পালিয়ে তদানীন্তন বাংলার রাজধানী গৌড়ে এসে আশ্রয় নেন। তখন ইলিয়া শাহী রাজবংশ গৌড় থেকে বাংলা শাসন করত। কথিত আছে নরমিখলা গৌড়ে এসে সুফি মোহাম্মদ জাকের নামক জনৈক বিখ্যাত কামেল ব্যক্তির আস্তানায় আশ্রয় নেন। অতঃপর উক্ত পীরের সহায়তায় নরমিখলা গৌড়ের রাজপ্রাসাদে স্থান পান। নরমিখলা সুদীর্ঘ 24 বছরকাল গৌড়ে অবস্থান করেন এবং ইসলামের ইতিহাস, সভ্যতা ও রাজনীতি অধ্যয়ন করেন। 24 বছর পর 1430 খ্রিস্টাব্দের গৌড়ের সুলতান নাসিরউদ্দিন শাহ, মতান্তরে জালালউদ্দিন শাহ, সেনাপতি ওয়ালি খানের নেতৃত্বে 20,000 সৈন্যবাহিনী দিয়ে নরমিখলাকে স্বীয় রাজ্য আরাকান উদ্ধারের জন্য সাহায্য করেন। উল্লেখ্য, নরমিখলা ইতিমধ্যে নিজের বৌদ্ধ নাম বদলিয়ে মোহাম্মদ সোলাইমান শাহ নামটি ধারণ করেন। ফলে বার্মার ইতিহাসে তিনি মোহাম্মদ সোলাইমান বা মংস ময়ান হিসাবে পরিচিতি লাভ করেন। গৌড়ীয় সৈন্য সহায়তায় নরমিখলা ওরফে সোলাইমান শাহ আরাকান অধিকার করে ম্রাউকু নামের এক রাজবংশ প্রতিষ্ঠা করেন, আর এর সাথে শুরু হয় বঙ্গোপসাগরের উপকূলে এক শ্রেষ্ঠ সভ্যতার। এভাবে আরাকান নিশ্চিতভাবে মুসলিম রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। একটি আধুনিক সভ্যতার সাথে এই সম্পর্ক আরাকানে এনে দেয় এক রেনেসা। আরাকানি জাতির এক মহাযুগের সূচনা হয়। 1430 খ্রিস্টাব্দে সেনাপতি ওয়ালি খানের নেতৃত্বে নরমিখলা ওরফে সোলাইমান শাহ আরাকান অধিকার করার 1 বছরের মধ্যেই ওয়ালি খান বিদ্রোহ করে নিজেই আরাকান দখল করে নিলে গৌড়ের সুলতান জালালউদ্দিন শাহ সেনাপতি সিদ্ধি খানের নেতৃত্বে আবার 30,000 সৈন্য পাঠিয়ে সোলাইমান শাহ বা নরমিখলাকে সাহায্য করেন। সিন্ধি খানের নামে একটি মসজিদ এখনো ম্রোহং বা পাথরি কিল্লাতে রয়েছে। অতঃপর সকল গৌড় থেকে আগত সৈন্যরা আরাকানেই বিশেষ রাজকীয় আনুকূল্যে স্থায়ী বসতি গড়ে তোলে। 1432 খ্রিস্টাব্দে সিন্ধি খানের সহযোগিতায় সোলাইমান শাহ পিতার রাজধানী লংগ্রেদ থেকে ম্রোহং নামক স্থানে স্বীয় প্রতিষ্ঠিত ম্রাউকু বংশের রাজধানী স্থানান্তরিত করেন। 1430 খ্রিস্টাব্দ থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত 100 বছর আরাকানিরা গৌড়ের সুলতানদের কর প্রদান করত।
1531 খ্রিস্টাব্দে গৌড়ের আভ্যন্তরীণ গোলযোগের সুযোগে সোলাইমান শাহের দ্বাদশতম অধস্তন পুরুষ জেবুক শাহ বা মিনবিন মৃহং এর সিংহাসনে আরোহণ করে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন এবং জেবুক শাহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ব্রাঙ্গু সাম্রাজ্য। উল্লেখ্য 1430 খ্রিস্টাব্দ হতে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত শেষের কিছুকাল বাদ দিলে আরাকান ব্রাঙ্গু রাজবংশের রাজধানী ছিল। এ সময় প্রায় প্রত্যেক রাজা নিজেদের বৌদ্ধ নামের সাথে একটি করে মুসলিম নাম ব্যবহার করেছেন। ফার্সি সরকারি ভাষা হিসাবে চালু হয়। গৌড়ের মুসলমানদের অনুকরণে মুদ্রা প্রথার প্রবর্তন ঘটে। মুদ্রার এক পিঠে রাজার মুসলিম নাম ও অভিষেককাল এবং অপর পিঠে মুসলমানদের কলেমা আরবি হরফে লেখা হয়। রাজার সেনাবাহিনীতে অফিসার থেকে সৈন্য পর্যন্ত প্রায় সবাইকে মুসলমানদের মধ্য থেকে ভর্তি করানো হতো। মন্ত্রী পরিষদের অধিকাংশই মুসলমান ছিল। কাজী নিয়োগ করে বিচার কার্য পরিচালিত হতো। অপর এক রাজা সেলিম শাহ বার্মার মলমিন থেকে বাংলার সুন্দরবন পর্যন্ত বিরাট ভূভাগ দখল করে দিল্লির মোগলদের অনুকরণে নিজেকে বাদশাহ উপাধিতে ভূষিত করেন। নিঃসন্দেহে তদানীন্তন শ্রেষ্ঠ সভ্যতা তথা মুসলিম আচার আচরণ অনুকরণে এসে আরাকানদের সমাজ জীবন পরিচালিত হয়েছে সুদীর্ঘ প্রায় 400 বছর কাল, যাকে রোসাঙ্গ সভ্যতা হিসেবে চিহ্নিত করা যেতে পারে। রোহিঙ্গা পরিচিতি। আরাকানের ইতিহাস মূল্যায়নের স্বার্থে আরেকটি দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজারা আরাকান শাসন করত। উজালি ছিল এ বংশের রাজধানী। বাংলা সাহিত্যে যা বৈশালী নামে খ্যাত। এ বংশের উপাখ্যান রাদ জাতুয়েতে নিম্নরূপ একটি আখ্যানের উল্লেখ আছে। কথিত আছে এ বংশের রাজা মহৎ ইং চন্দ্রের রাজত্বকালে 788 থেকে 810 খ্রিস্টাব্দে কয়েকটি বাণিজ্য বহর রামব্রি দ্বীপের তীরে এক সংঘর্ষে ভেঙে পড়ে। জাহাজের আরবীয় আরোহীরা তীরে এসে ভিড়লে রাজা তাদের উন্নততর আচরণে সন্তুষ্ট হয়ে আরাকানে বসতি স্থাপন করান। আরবীয় মুসলমানগণ স্থানীয় রমণীদের বিয়ে করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জনশ্রুতি আছে আরবীয় মুসলমানেরা ভাসতে ভাসতে কূলে ভিড়লে রহম রহম ধ্বনি দিয়ে স্থানীয় জনগণের সাহায্য কামনা করতে থাকে। বলা বাহুল্য, রহম একটি আরবি শব্দ যার অর্থ দয়া করা, কিন্তু জনগণ মনে করে এরা রহম জাতীয় লোক। রহম শব্দই বিকৃত হয়ে রোয়াং হয়েছে বলে রোহিঙ্গারা মনে করে থাকেন। সুপ্রসিদ্ধ আরব ভৌগোলিক সুলাইমান 851 খ্রিস্টাব্দে রচিত তার বিখ্যাত গ্রন্থ সিলসিলাত উত তাওয়ারিখ নামক গ্রন্থে বঙ্গোপসাগরের তীরে রুহমি নামের এক দেশের পরিচয় দিয়েছেন, যাকে আরাকানের সাথে সম্পর্কযুক্ত মনে করা হয়। 16 শতকের কবি শাহ বারিদ খান হানিফা ও কায়রাপরি শীর্ষক একটি কাব্যগ্রন্থ রচনা করেন। ঐতিহাসিক চরিত্রের উপর ভিত্তি করে কল্পিত কাহিনী নিয়ে কাব্যগ্রন্থটি রচিত হয়েছে বলে অনুমান করা হয়। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর পুত্র মোহাম্মদ হানিফার সাথে সহিরাম রাজার যুদ্ধ, কায়রাপরির সাথে হানিফার বিয়ে, অতঃপর দুর্মিক রাজার ইসলাম গ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে কাব্যগ্রন্থটি লিখিত। শাহ বারিদ খানের পর 17 শতকেও আরও একজন কবি মোহাম্মদ খানও একটি কাব্যগ্রন্থ রচনা করেন। কাব্যের বিষয়বস্তুর মধ্যে রয়েছে জয়গুন বিবি কর্তৃক শাহপরীর কন্যা কায়রাপরীকে অপহরণ, অতঃপর রোকাম শহরে গিয়ে মোহাম্মদ হানিফার কায়রাপরীকে উদ্ধার ও উভয়ের বিয়ে ইত্যাদি। কক্সবাজারের টেকনাফ থানায় শাহপরীর দ্বীপ বলে একটি স্থান রয়েছে। টেকনাফের অদূরে আরাকানের মংডু শহরের নিকটস্থ সুউচ্চ দুটি পাহাড়ের চূড়ার একটির নাম হানিফার টঙ্কি এবং পার্শ্ববর্তী অপরটি কায়রাপরীর টঙ্কি হিসেবে খ্যাত। আরাকানের জনশ্রুতি আছে হজরত আলীর ছেলে মোহাম্মদ হানিফা এজিদের সাথে পরাজিত হয়ে আরাকানে আসেন এবং ইসলাম প্রচার করেন। কারবালার বিয়োগান্তক ঘটনার পর ইতিহাসে মোহাম্মদ হানিফার সম্পর্কে নির্ভরযোগ্য কিছুই জানা যায় না। অপরপক্ষে বঙ্গোপসাগরীয় উপকূল হতে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত তৎকালীন সময়ে পূর্ব হতেই আরব বণিকদের যোগাযোগ থাকার প্রমাণ
ইতিহাসে ভুরি ভুরি রয়েছে। কক্সবাজার জেলার বসবাসকারী জনগণ সাধারণত নিজেদের আরব বংশোদ্ভূত বলে মনে করে থাকেন। এই এলাকার জনগণের ভাষায় ক্রিয়াপদের পূর্বে না সূচক ব্যবহার আরবি ভাষার প্রভাবের ফল বলে পণ্ডিতগণের ধারণা। চট্টগ্রামের জনগণের ভাষায় প্রচুর আরবি ও ফার্সি শব্দ এবং মাঘি শব্দের আধিক্য দেখা যায়। মাঘি জরিপের অনুরূপ অত্র এলাকার জমির পরিমাপ দ্রোণ, কানি ও গন্ডা ইত্যাদি হিসেবে হয়ে থাকে। অপরপক্ষে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে গৌড়ীয় পরিমাপ অনুসারে বিঘা, কাঠা ও পাখি হিসাবে হয়ে থাকে। নিঃসন্দেহে কক্সবাজারের জনগণের ওপর এটি রোসাঙ্গ সভ্যতার একটি সুদূরপ্রসারী প্রভাবের ফল। অনেক ডাচ ও পর্তুগিজ শব্দ জনগণের ভাষায় পরিলক্ষিত হয়। আরও দেখা যায় পর্তুগিজ নাম ফার্নান্ডেজ বিকৃত হয়ে পরাণ মিয়া, ম্যানুয়েল বিকৃত হয়ে মনু মিয়া হয়েছে। অনেক ডাচ পর্তুগিজ সন্তান ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, এমন ঘটনা নিয়ে একটি গল্প ডাচ ইতিহাসে পাওয়া যায়। ঘটনাটি হল, আরাকানের ম্রাউকু বংশের রাজত্বকালে কোনো বিদেশি ইচ্ছে করলে আরাকানি রমণীদের বিয়ে করতে পারত, কিন্তু আরাকান থেকে চলে যাওয়ার সময় আরাকানি স্ত্রী ও সন্তানদের নিয়ে যেতে পারত না। অর্থাৎ আরাকানে অবস্থানরত ডাচগণের ফেলে যাওয়া সন্তান সন্ততি মুসলমান হয়ে যায় বিধায় চলে যাওয়ার সময় বড় বড় মটকায় স্ত্রী পুত্রদের লুকিয়ে আরাকান থেকে নিয়ে যেত। এই ঘটনাটি নিঃসন্দেহে তদানীন্তন আরাকানের সামাজিক সাংস্কৃতিক অবস্থান কেমন ছিল তা জানতে আমাদের সাহায্য করে। অর্থাৎ ইসলামই ছিল তদানীন্তন আরাকানের সমাজ জীবনের মূল প্রভাব বিস্তারকারী শক্তি। মহাকবি আলাওল পদ্মাবতী কাব্যে রোসাঙ্গের জনগোষ্ঠীর একটি পরিপূর্ণ বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, নানা দেশী নানা লোক শুনিয়া রোসাঙ্গ ভোগ আইসন্ত নিপ্র ছায়াতলে, আরবি মিশরীয় স্বামী তুর্কি হাবশীয় রুমি খোরাসানি উজবেগি সকলে, লাহোরি মুলতানি সিন্ধি কাশ্মীরি দক্ষিণী হিন্দি কামরূপী আর বঙ্গদেশী, বহু শেখ সৈয়দ জাদা মুঘল পাঠান যুদ্ধ রাজপুত হিন্দু নানা জাতি। উৎস পদ্মাবতী আলাওল। সন্দেহের কোনো অবকাশ নেই যে রোহিঙ্গারাই ইতিহাস প্রসিদ্ধ রোসাঙ্গ সভ্যতার ধারক ও বাহক। তবে এটুকু বলা চলে, নানা জাতির সংমিশ্রণে গড়ে ওঠে এই রোহিঙ্গা জাতি। আরাকান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মানুষের স্মরণীয় কালের মধ্যে চট্টগ্রাম থেকে আরাকান পর্যন্ত বিস্তৃত সমুদ্রের উপকূলীয় ভূভাগ ভূকম্পনজনিত কারণে এক বিরাট পরিবর্তনের শিকার হয়েছে। 1554 খ্রিস্টাব্দে রচিত তুর্কিদের ভারতীয় উপকূলের নৌ চলাচলের উপর মুহিত শীর্ষক এক নিবন্ধে চট্টগ্রাম উপকূলের অনেকগুলো দ্বীপের কারণে সমুদ্র যাতায়াতের সংকট সম্পর্কে একটি সাবধানী বাণী বর্ণনা করা হয়েছে। নিবন্ধে চট্টগ্রামের উপকূলের দ্বীপসমূহ সমুদ্র তলদেশ হতে 9 ফুট উঁচু এবং আরাকানের চেদুবা এলাকার দ্বীপসমূহ সমুদ্র তল হতে 12 ফুট উঁচু বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, 1762 খ্রিস্টাব্দের 2রা এপ্রিলের মারাত্মক ভূমিকম্পে শুধু চট্টগ্রাম উপকূলের 60 বর্গমাইল দ্বীপ এলাকা স্থায়ীভাবে সমুদ্রে নিমজ্জিত হয়ে পড়ে। স্মরণ করা যেতে পারে, চট্টগ্রাম থেকে আরাকান উপকূলবর্তী এলাকায় আরবীয় মুসলমানরা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল বলেও অনেকে উল্লেখ করে। রাজ্য শাসকের নাম ছিল সুলতান, যা আরাকানি ভাষায় বিকৃত হয়ে সুরতন হয়েছে। আরাকানের রাজবংশী উপাখ্যান রাজ জাতুয়ে উল্লেখ আছে, 953 খ্রিস্টাব্দে আরাকানের রাজা সুরতন বিজয় করে এক বিজয় স্তম্ভে লিখে দেন চেত্তাগং, যার অর্থ যুদ্ধ করা আর উচিত নয়। চট্টগ্রাম শব্দটি চেত্তাগং শব্দ হতে উৎপত্তি হয়েছে বলে ঐতিহাসিকেরা বর্ণনা করেছেন। এই ঘটনা থেকে এও মনে হতে পারে যে বঙ্গোপসাগরের তীরবর্তী সেই মুসলিম রাজ্যটি সমুদ্রের তলদেশে হারিয়ে গেছে। অনেকটা কৌতূহলের প্রয়োজনে আরও একটি ক্ষুদ্র গল্প এখানে তুলে ধরা যেতে পারে। কক্সবাজারের জনগণের মুখে মুখে মাঝে মাঝে বাগধারার মতো একটি শব্দ শুনতে পাওয়া যায়। বাগধারাটি বিদ্রুপাত্মকভাবে প্রকাশের জন্যে ব্যবহৃত হয়ে থাকে। বাগধারাটি হল 12 শহরের তামাশা, আঞ্চলিক ভাষায় 12শর বাজি।
সর্বপ্রথম পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণকারী ম্যাজিলানের পর্তুগিজ সফরসঙ্গী দুয়ার্তে বারবোসা 1501 খ্রিস্টাব্দ থেকে 1516 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত সফর করেন। এ সময় তিনি চট্টগ্রাম ভ্রমণ করেছেন। দুয়ার্তে বারবোসা তার বিবরণে আরাকানকে রোছানগো বলে উল্লেখ করেছেন। বর্ণনাটি নিম্নরূপ: আরাকানের রাজার 12টি প্রধান শহর ছিল। 12টি শহর 12 জন গভর্নর দ্বারা শাসিত হতো। প্রত্যেক গভর্নর প্রতি বছরের কোনো সময়ে নিজ নিজ এলাকা থেকে 12 বছর পূর্ণ হয়েছে এরকম 12 জন কুমারী মেয়ে সংগ্রহ করে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাক সজ্জিত করে রাজার কাছে নিয়ে যেত। কুমারীদের খুবই পাতলা একটা সাদা পোশাক পরানো হতো। কাপড়ের ওপর মেয়েটির নাম লিখে রাখা হতো। খুব ভোরে সব দ্বাদশী কুমারীদের কোনো এক খোলা ময়দানে দ্বীপ্রহর পর্যন্ত বসিয়ে রাখা হতো এবং এই সময় পর্যন্ত তাদের কিছুই খেতে দেয়া হতো না। দুপুর পর্যন্ত সূর্যের প্রখর তাপে কুমারীরা ঘর্মাক্ত হলে পর পরিধানের কাপড় সম্পূর্ণ ভিজে যেত। অতঃপর ঘামে স্নাত কাপড়সমূহ খুলে রাজার কাছে নিয়ে যেত, যেখানে সভাসদ সমেত রাজা অপেক্ষা করত। একটার পর একটা কাপড় রাজা ও সভাসদরা নাকে লাগিয়ে ঘ্রাণ নিত। যে কাপড়ের ঘাম রাজার কাছে সুঘ্রাণ লাগত সেই সমস্ত মেয়েদের রাজা নিজের জন্য রেখে দিত। হয়তোবা এই ঘটনাটি 1200 বাজি হয়ে এখনও জনগণের কাছে বিধৃত রয়েছে। বঙ্গোপসাগরের মগ পর্তুগিজ জলদস্যু। সুদীর্ঘকালের রোসাঙ্গ সভ্যতার একটি কালো দিকও রয়েছে, সেটি হল পর্তুগিজ ও মগদের জলদস্যু বৃত্তি। আনুমানিক 15 শতাব্দী শুরু হতেই পর্তুগিজ দস্যুরা বঙ্গোপসাগরের জলসীমায় আগমন করে। সময়টা আরাকানের ম্রাউখ রাজবংশের উত্থানকাল। মোগল শক্তির কাছে গৌড়ের পতন হয়েছে। মুঘলদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে আরাকানদের রাজাগণ অত্যন্ত ভয়ের চোখে দেখত। বাংলাদেশের সাথে আরাকানের তখন সমুদ্র পথ ছাড়া আর কোনো যোগাযোগের পথ ছিল না। উল্লেখযোগ্য, পর্তুগিজরা যেমন ছিল জলদস্যু, তেমনি তারা ছিল তৎকালীন যুগের শ্রেষ্ঠ নৌযোদ্ধা ও নাবিক। সম্ভাব্য মোগল আক্রমণ প্রতিরোধ করার জন্যে আরাকানের রাজা জেবুক শাহ, যার স্থানীয় নাম ছিল মিনবিন, 1531 থেকে 1553 খ্রিস্টাব্দের মাঝে পর্তুগিজদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ করে আরাকানিদের একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। স্থানীয় মগদেরকেই জেবুক শাহ অধিক পরিমাণে নৌবাহিনীতে ভর্তি করান। এর পেছনে সম্ভবত 2টি কারণ ছিল। প্রথমত, আরাকানের সেনাবাহিনীতে মুসলমানদের প্রাধান্য ছিল, হয়তোবা প্রতিরক্ষা বিভাগের মুসলিম প্রাধান্যের ভারসাম্য রক্ষার জন্যই নৌবাহিনীতে মগদের প্রাধান্য দেয়া হয়। দ্বিতীয়ত, পর্তুগিজ নৌদস্যুদের সাথে মিশে যুদ্ধ করার মতো মানসিকতা হয়তোবা সুসভ্য মুসলমানদের ছিল না, অথবা স্বধর্মী মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের চেয়ে মগ সম্প্রদায় আরাকান রাজার কাছে বেশি কাঙ্ক্ষিত ছিল। পর্তুগিজ দস্যুদের সাথে মিশে মগেরাও জলদস্যুতে পরিণত হয়। চট্টগ্রামের দিয়াঙ্গা ও সন্দ্বীপ মগ পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডাতে পরিণত হয়। মেঘনা নদীর মোহনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পর্যন্ত বিস্তৃত অঞ্চল মগ পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে জনশূন্য হয়ে ওঠে। এককালে বরিশাল, ফরিদপুর, নোয়াখালী ও খুলনা জেলা ঘন জনবসতিপূর্ণ অঞ্চল ছিল। গৌড়ের শাসকেরা এই সমস্ত অঞ্চল হতে প্রচুর রাজস্ব আদায় করতেন। মগ জলদস্যুদের অত্যাচারে এই সমস্ত এলাকা প্রায় জনবসতিহীন হয়ে পড়ে এবং গভীর জঙ্গলে পরিপূর্ণ হয়। এমনকি দস্যুরা পশু পাখিকে পর্যন্ত নিধন করে নিশ্চিহ্ন করে দেয়। জলদস্যুদের বর্ণনা দিতে গিয়ে ঐতিহাসিক ভ্যান লিন চৌটেন বলেন, এরা বন্য উন্মাদের মতো বর্বর, উন্মাদ ও অশিক্ষিত ঘোড়ার মতো দুর্দান্ত, ন্যায় নীতিহীন বলে কোনো কিছুকেই এরা ধার ধারে না। সমকালীন ঐতিহাসিক শিহাবুদ্দিন তালিশ মগ দস্যুদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, মেঘনা নদীর মোহনা থেকে অববাহিকার ঊর্ধ্বদেশে প্রবেশ করে মগ দস্যুরা গ্রামের পর গ্রাম লুট করে জ্বালিয়ে দিত। গৃহপালিত পশুরাও এদের অত্যাচার থেকে রেহাই পেত না। গ্রামবাসী নারী পুরুষ, শিশু বৃদ্ধ নির্বিশেষে
লোকজনদের ধরে দস্যুরা এখানে জড়ো করত। অতঃপর গরম লোহার শিক দিয়ে দস্যুরা তাদের হাতের তালু ছিদ্র করত। অতঃপর চিকন বেত ছিদ্রপথে চালিয়ে বেঁধে ফেলত। বেতের অপর মাথা ধরে সবাইকে জাহাজের কাছে নিয়ে গিয়ে পাটাতনে ফেলে রাখত। মুরগিকে যেভাবে সিদ্ধহীন চাল ছিটিয়ে দেয়, তদরূপ বন্দীদের ওপর চাল সকাল বিকাল জাহাজের ছিদ্রপথে ছিটিয়ে দিত। এশিয়ানো অত্যাচারের পর যেসব লোক বাঁচত তাদেরকে আরাকানে নিয়ে গিয়ে কৃষিকাজে নিয়োগ করত। অনেককে দাস হিসেবে বিদেশিদের কাছে বিক্রি করে দিত। এমনকি অনেক সৈয়দ বংশীয় সম্ভ্রান্ত পরিবারের লোকজনদেরও এমন অবমাননাকর জীবনযাপন করতে হয়েছে। 1607 খ্রিস্টাব্দে জনৈক মোঘল সেনাপতি ফতে খাঁ মগ পর্তুগিজ দস্যুদের পরাজিত করে সন্দ্বীপ অধিকার করে নেন। অতঃপর 1609 খ্রিস্টাব্দে দক্ষিণ শাহবাজপুর নামক স্থানে দস্যুদের সাথে এক যুদ্ধে ফতে খাঁ নিহত হন। অবশেষে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মামা ও বিচক্ষণ সেনাপতি এবং বাংলার নবাব শায়েস্তা খান 1666 খ্রিস্টাব্দে জলদস্যুদের সম্পূর্ণভাবে ধ্বংস করে চট্টগ্রাম দখল করে নেন। শাহ সুজার আরাকান গমন ও আরাকান রাজশক্তির পতন। 1660 খ্রিস্টাব্দে শাহ সুজা নিজ ভ্রাতা আওরঙ্গজেবের হাতে পরাজিত হলে শাহ সুজা সপরিবারে একদল অনুচর বাহিনী নিয়ে আরাকানে পালিয়ে আসে। আরাকানের রাজা চন্দ্রসুধর্মা বা সান্ধাথুধর্মা শাহ সুজার কাছে প্রতিজ্ঞা করেছিল একটি বড় নৌজাহাজ দিয়ে শাহ সুজাকে সাহায্য করবেন, যেন তিনি শেষ জীবন পবিত্র মক্কায় যাপন করতে পারেন। প্রতিজ্ঞা অনুসারে শাহ সুজা আরাকানের রাজধানী ম্রোহং পৌঁছলে রাজকীয় সম্মান দেখিয়ে আরাকানের রাজা তাকে গ্রহণ করেন এবং লেম্ব্রো নদী তীরে শাহ সুজাকে একটি সুন্দর প্রাসাদ নির্মাণ করে দেন। কিন্তু শাহ সুজার মূল্যবান সম্পদ ও অপূর্ব সুন্দরী কন্যা আমেনাকে দেখে চন্দ্রসুধর্মা পাগল হয়ে ওঠেন। মহাকবি আলাওল তখন রোসাঙ্গের কবি। আলাওলের বর্ণনা অনুযায়ী রাজা চন্দ্রসুধর্মার অভিভাবক ও প্রধানমন্ত্রী সিদ্দিক বংশজাত কুরেশি মাগন ঠাকুর মাত্র কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছেন। রোসাঙ্গ দেশের মুসলমানদের প্রধান নবরাজ মজলিস তখন নতুন প্রধানমন্ত্রী। রণকৌশলী সৈয়দ মুসা ছিলেন সৈন্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেনাপতি ছিলেন সৈয়দ মোহাম্মদ। অপর এক মন্ত্রীর নাম ছিল শ্রীমন্ত সুলাইমান। প্রধান বিচারপতি ছিলেন কাদেরিয়া খিলাফতের পীর সুফি মাসুম শাহ। রাজা চন্দ্রসুধর্মা রাজকুমারী আমেনাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালে মোগল বংশীয় শাহ সুজা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন। অবশেষে শাহ সুজার সাথে চন্দ্রসুধর্মার মধ্যে যুদ্ধে শাহ সুজা পরাজিত হয় ও শাহ সুজাকে হত্যা করা হয়। রোসাঙ্গে মুসলমানেরা যদি শাহ সুজার পক্ষাবলম্বন করত, নিঃসন্দেহে আরাকানের ইতিহাস তখন ভিন্নতর খাতে প্রবাহিত হতো। এরা আরাকানের রাজার অধিক অনুগত ছিল। পরবর্তীকালে এই জন্য রোসাঙ্গের মুসলমানদের অনেক খেসারত দিতে হয়েছে। শাহ সুজার বিয়োগান্তক ঘটনাকে নিয়ে সৃষ্ট হয় রাজা ও মুসলমানদের মধ্যে এক সংঘাত। এক পর্যায়ে মুসলমানেরা রাজপ্রাসাদ জ্বালিয়ে দেয়। রাজ্যে নেমে আসে চরম অরাজকতা। শাহ সুজার করুণ মৃত্যু সংবাদ দিল্লিতে পৌঁছলে সারা ভারত জুড়ে নেমে আসে শোকের ছায়া। বঙ্গদেশ ও ভারত থেকে দলে দলে লোক গিয়ে প্রতিশোধ গ্রহণের জন্য আরাকানে ভিড় করতে থাকে। উত্তরোত্তর শক্তি বৃদ্ধি পেতে থাকে রোসাঙ্গের মুসলমানদের। খোলা তরবারি ও আগ্নেয়াস্ত্র হাতে রোসাঙ্গের মুসলমানেরা একে একে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে থাকে আরাকানকে। তাদের ইচ্ছায় একজন রাজা হয় এবং তাদের ইচ্ছায় সে রাজাকে হত্যা করে অপর একজনকে ক্ষমতায় বসানো হয়। এই সময় ক্ষিপ্ত মুসলমানদের মধ্যে কোনো শক্তিধর ব্যক্তি যদি এদেরকে একত্রিত করে নিজেই ক্ষমতায় বসতে পারতেন, তবে আরাকানের ইতিহাস ভিন্নতর হতে পারত। অবশেষে 1710 খ্রিস্টাব্দে সান্দা উইজা নামের জনৈক শক্তিধর সামন্ত মুসলমানদের নিরস্ত্র করে আরাকানে বসবাস করান। অস্ত্র ছেড়ে মুসলমানেরা হয়ে পড়ল কৃষিজীবী। হয়তো আওরঙ্গজেব ভ্রাতা শাহ সুজাকে হাতের কাছে পেলে হত্যাই করতেন, কিন্তু নিজ ভ্রাতার মর্মান্তিক মৃত্যুর খবর তাকেও বিচলিত করে তোলে।
প্রতিশোধ গ্রহণার্থে মামা শায়েস্তা খানকে নির্দেশ দিলে চট্টগ্রাম দখল করার জন্য শায়েস্তা খান রওনা হন। 1666 খ্রিস্টাব্দে শায়েস্তা খানের বিচক্ষণ সেনাপতিত্বে চট্টগ্রাম সম্পূর্ণভাবে মুঘলদের পদানত হয়। শায়েস্তা খানের পুত্র বুরজগ উমেদ খান মগ জলদস্যুদের তাড়াতে গিয়ে রামু পর্যন্ত দখল করে নেন। 1607 খ্রিস্টাব্দ সন্দীপ বিজয়ী মুঘল সেনাপতি শহীদ ফতে খানের নাম অনুসারে রামুর মোগল বাহিনীর শেষ সীমান্ত ফতেখার কুল হিসেবে এখনও পরিচিত। আলমগীর নামায় রামুকে রামব্র বলে উল্লেখ করা হয়েছে। মুঘল বাহিনী রামু দখল করে জলদস্যুদের ধৃত সকল বাঙালিদেরকে মুক্ত করে দেয়। আলমগীর নামায় উল্লেখ রয়েছে, মোগলদের চট্টগ্রাম থেকে রামু পর্যন্ত পৌঁছতে 12 দিন সময় লেগেছিল। পথের দুর্গমতা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, পাহাড়ি পথ অসংখ্য পাহাড়িয়া নদী আর ঘন জঙ্গলে পরিপূর্ণ, এতই ঘন যে একটা সাপের পক্ষেও পথ চলা খুব কষ্টকর। পূর্বেই বলা হয়েছে, চট্টগ্রামের সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল সমুদ্রপথ। মুঘল সৈন্যরা বেশি দিন রামুতে অবস্থান করেনি। বর্ষাকাল আসার পূর্বেই তারা চট্টগ্রামে ফিরে যায়। দক্ষিণ চট্টগ্রাম ও আরাকান। ইতিহাসে দেখা যায়, রামু এবং চকরিয়ায় অনেক পূর্ব থেকে জনবসতির অস্তিত্ব ছিল। মনে হয় রামু থেকে চকরিয়া পর্যন্ত অঞ্চলটি একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে পরিগণিত হতো, তবে এটি স্বাধীন রাষ্ট্র ছিল না। অধিকাংশ সময় এ রাজ্যটি আরাকান রাজার অধীন ছিল। ত্রিপুরার রাজবংশের ইতিহাস রাজমালাতে দেখা যায়, 1531 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা ধনমাণিক্য রামু পর্যন্ত অধিকার করে নেন। রাজমালাতে আছে, রামু আতি 6 শিখ মারিয়া লইল, রোসাঙ্গের নিকট যাইয়া পুষ্করিণী দিল। অতএব দেখা যায় এই এলাকা মাঝে মাঝে ত্রিপুরা রাজার অধীনে ছিল। অন্যত্র দেখা যায় 1527 খ্রিস্টাব্দে আলফান্সো ডেমেলো নামের জনৈক পর্তুগিজ নাবিক সর্বপ্রথম চট্টগ্রাম উপকূলে আসে। চকরিয়ার নিকট আসলে তার জাহাজটি কোনো একটি দ্বীপে আঘাত খেয়ে ভেঙে যায়। চকরিয়ার উপকূলের জেলেগণ পর্তুগিজ আরোহীদের দেবতার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য বন্দী করে। পরে খাজা শাহাবুদ্দিন নামক জনৈক পারস্য সওদাগরের সহযোগিতায় পর্তুগিজগণ মুক্তি পায়। পূর্বেই উল্লেখ করা হয়েছে, চকরিয়া থেকে রামু পর্যন্ত এলাকায় একটি আলাদা রাজ্য ছিল। ত্রিপুরার ইতিহাস রাজমালাতে দেখা যায়, আদম শাহ নামে এক সামন্ত আরাকান রাজার অধীনে এই অঞ্চল শাসন হতো। ত্রিপুরার রাজা অমর মাণিক্য চট্টগ্রাম আক্রমণ করলে আদম শাহ আরাকান রাজার পক্ষ ত্যাগ করে অমর মাণিক্যের পক্ষাবলম্বন করেন। পরবর্তীতে আরাকান রাজা ও অমর মাণিক্যের মধ্যে নিম্নরূপ পত্রালাপ হয়। অমর মাণিক্য স্থানে পত্র যে লিখিল, আদম শাহ রাজাকে পাঠাও তরিত, তবে তোমার সাথে আমার হবে বহুবৃত। সেকেন্দার শাহ স্থানে নৃপ লিখে পুনি, শরণাগত আদম সাহা না দিব কখানি। অর্থাৎ আরাকানের রাজা সেকেন্দার শাহ ত্রিপুরার রাজাকে পত্রযোগে পালাতক আদম শাহকে পাঠাতে বলে। ত্রিপুরার রাজা উত্তরে জানিয়ে দেন, আশ্রিত আদম শাহকে ফেরত দেয়া হবে না। দক্ষিণ চট্টগ্রামের চাকমা জাতি। 1550 খ্রিস্টাব্দে জাও ডি বারোস নামের জনৈক পর্তুগিজের আঁকা একটি মানচিত্র কর্ণফুলী নদীর পূর্ব তীরে শ্রীহট্ট ও ত্রিপুরার দক্ষিণ পূর্বে এবং আরাকানের উত্তরে দুটি নদীর মধ্যবর্তী স্থানে চাকমাস নামক একটি রাজ্যের উল্লেখ করেছে। রামুতে চাকমার কুল নামক একটি স্থান রয়েছে। এ থেকে চাকমারা কোন সময় রামু চকরিয়া অঞ্চলে অবস্থান করত সেটা জানা যায়। 1607 খ্রিস্টাব্দে আরাকানের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা সেলিম শাহ, যার মাঘী নাম রাজাগ্রি, জনৈক ফিলিপ ডি ব্রিটো নামক পর্তুগিজের কাছে লেখা এক চিঠিতে নিজেকে রাজা বলে পরিচয় দিয়েছেন। অতএব আরাকান রাজার অধীন কোনো এক স্থানে চাকমাদের রাজ্য হয়তোবা ছিল এবং দক্ষিণ চট্টগ্রামের কোনো এক স্থানে চাকমাদের রাজ্য থাকা যুক্তিসঙ্গত। 1787 খ্রিস্টাব্দের 24 এপ্রিল বার্মার রাজার আরাকান দখলের পর তুর্বুয়ামা নামক বার্মার জনৈক রাজা চট্টগ্রামের ইংরেজ কমিশনারের কাছে চিঠি লেখেন যে তাতে আরাকানের বসবাসকারী চাকমারা সীমান্তের জঙ্গলে পালিয়ে গেছেন, এই কথা তিনি উল্লেখ করেন।
মূল চিঠিটি ফার্সিতে লেখা। উল্লেখ্য, আরাকানের প্রশাসনিক ভাষা ছিল ফার্সি। 1784 খ্রিস্টাব্দে আরাকান বার্মা কর্তৃক দখল করে নেয়ার পরও প্রশাসনিক ভাষা ফার্সি ছিল। 1823 ও 24 খ্রিস্টাব্দ অ্যাংলো বার্মা যুদ্ধের পর আরাকান সহ গোটা বার্মা ব্রিটিশ দখলে আসার পর ফার্সির স্থলে ইংরেজকে প্রশাসনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়। উপরোক্ত চিঠি থেকে বোঝা যায় বর্তমান আরাকানেই চাকমাদের বসবাস ছিল। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে অনেকের ধারণা। এখানে গভীরভাবে উল্লেখ করার বিষয় হল চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সাথে চাকমা ভাষার অত্যন্ত মিল। টেকনাফ সর্বশেষ সীমানা হলো কি করে? এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন। টেকনাফের নাফ নদী কখন থেকে কক্সবাজারের জেলা ও আরাকানের সীমান্ত হিসাবে চিহ্নিত হয়েছে তা এখনও যথেষ্ট পরিমাণে ভাবিয়ে তোলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও দেখা যায় টেকনাফ ব্রিটিশ শাসিত চট্টগ্রামের সর্বশেষ সীমান্ত। এ প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে তৎকালীন আমলের কক্সবাজার জেলার ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান থেকে। পূর্বেই বলা হয়েছে মোগল বাহিনী রামু পর্যন্ত এসেছিল এবং রামুর মগ পর্তুগিজ জলদস্যুদের শক্তিশালী আস্তানা ধ্বংস করে অনেক বাঙালি বন্দীদের মুক্ত করেছিল। মোগল বাহিনীর অভিযানকালে চট্টগ্রাম থেকে রামু পর্যন্ত স্থলপথের দুর্গমতা পূর্বেই উল্লেখ করা হয়েছে। অতএব 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত রামু ও চকরিয়ার কিছু অংশ ছাড়া এই অঞ্চলে কোনো জনবসতি গড়ে ওঠেনি। মুঘল অভিযানের পরবর্তীকালেও জনবসতি গড়ে ওঠার কোনো সম্ভাবনা দেখা যায় না, কেননা শাহ সুজার আরাকান গমনের পর সে দেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং রাজনৈতিক শৃঙ্খলা আর ফিরে আসেনি কখনোই। এ কারণে রামু থেকে চকরিয়া পর্যন্ত রাজ্যটির ওপর আরাকান রাজার কোনো রকম কর্তৃত্ব প্রতিষ্ঠার শক্তি ছিল না। পূর্বেই বলা হয়েছে গোলযোগপূর্ণ মুহূর্তে অনেক রাজা মাত্র একদিনের জন্যে আরাকানে রাজত্ব করেছে। অনুরূপ অস্থিতিশীলতা ছিল মুঘল সাম্রাজ্যে। এমনকি তৎকালীন সময়ে এই স্থানটির পক্ষে স্বাধীন থাকার কোনো সম্ভাবনা দেখা যায় না, কেননা যদি তাই হতো তবে ইংরেজদের চট্টগ্রাম দখল করার পর এই স্থানে কিছু না কিছু সংঘাত ইংরেজদের সাথে বেঁধে যেত। সম্ভবত তখন রামু চকরিয়া পর্যন্ত অঞ্চল চট্টগ্রামের প্রশাসকের নির্দেশে চলত। ফলে চট্টগ্রাম ইংরেজদের হাতে চলে গেলে রামু পর্যন্ত এলাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলভুক্ত হয়ে পড়ে। ভৌগোলিক অবস্থানের দিক বিচার করলে চট্টগ্রাম কিংবা আরাকানের সাথে রামু চকরিয়া অঞ্চলের একমাত্র যোগাযোগ ছিল সমুদ্রপথে। বর্তমান টেকনাফ, কক্সবাজার ও উখিয়া প্রভৃতি এলাকা গভীর জঙ্গলে পরিপূর্ণ পাহাড়ের রেখা দেখে প্রতীয়মান হয়। প্রকৃতি টেকনাফকে দক্ষিণ চট্টগ্রামের সীমান্তে পরিণত করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানা যায় 1811 খ্রিস্টাব্দে লেখা জনৈক ব্রিটিশ বাহিনীর অফিসারের বিবরণ থেকে। অফিসারটির বর্ণনা অনুসারে রামু থেকে টেকনাফ পর্যন্ত স্থলপথে একমাত্র যোগাযোগ বঙ্গোপসাগরের বেলাভূমি। পথের দূরত্ব 140 মাইল। রামুর পরে জনমানবের কোনো চিহ্ন নেই। সাগরের বেলাভূমির উপর দিয়ে পথ চলা অত্যাধিক কষ্টসাধ্য ব্যাপার। ছোট ছোট অসংখ্য নদী পাহাড় থেকে সমুদ্রে গিয়ে মিশেছে। এর অল্প কিছু আমরা ভেড়া তৈরি করে অতিক্রম করেছি, আর বাকি নদী অতিক্রম করার জন্য ভাটার জন্য অপেক্ষা করতে হয়েছে। সারা পথ ব্যাপী খাবার পানির বড় অভাব। পাহাড় থেকে আসা ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে হয়, আর এই পানি ছিল স্বাস্থ্যের জন্য মারাত্মক। অসংখ্য বন্য মহিষ, বন্য হাতি প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। বিবরণে আরও উল্লেখ আছে, গভীর জঙ্গলে আবৃত গগনচুম্বী পাহাড়ের সারি চট্টগ্রাম ও আরাকানের মধ্যে একটি স্থায়ী প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে। উপরোক্ত বিবরণ থেকে নিঃসন্দেহে কথা বলা চলে, প্রকৃতি টেকনাফের নাফ নদীকে আরাকান ও চট্টগ্রামের মধ্যে সীমান্ত নির্ধারণ করে দিয়েছিল। যে শাসক রামু পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে, প্রাকৃতিক কারণেই তার সীমানা টেকনাফ পর্যন্ত চলে গিয়েছে। 1784 খ্রিস্টাব্দে বার্মার রাজা ভোদাপায়া আরাকান আক্রমণ করে দখল করে নিলে কয়েক হাজার আরাকানি পালিয়ে সীমান্তবর্তী পাহাড়ে আশ্রয় নেয়।
আরাকানিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে বার্মি বাহিনীর উপর হামলা চালাতে শুরু করে। বিদ্রোহী আরাকানিদের আশ্রয়স্থল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন থাকায় বার্মার রাজা এদের মূল নেতাদের সরিয়ে দেওয়ার জন্য কোম্পানি সরকারের উপর চাপ দিতে থাকে, নতুবা কোম্পানির এলাকা বর্মী বাহিনী আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দেয়। এক পর্যায়ে ধূর্ত ব্রিটিশ ছলচাতুরির সাহায্যে 3 জন বিদ্রোহী নেতাকে বন্দী করে বর্মীদের কাছে হস্তান্তর করে। বর্মী বাহিনী বন্দীদের চোখ উপড়িয়ে ফেলে এবং জ্বলন্ত আগুনে জীবন্ত নিক্ষেপ করে মেরে ফেলে। ব্রিটিশদের এমন ধূর্ততাপূর্ণ আচরণকে সারা ভারত বর্বরতা বলে অভিহিত করে। জনৈক বিদ্রোহী নেতা ঘাথান্ডির মৃত্যুর পর তার ছেলে সিনপিয়া মগ বিদ্রোহীদের আরও অধিকভাবে সুসংগঠিত করে একটি শক্তিশালী বিদ্রোহী দল গঠন করে আরাকানের বর্মী বাহিনীদের বিপর্যস্ত করে তোলে। দিন দিন বর্মী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আরাকানিরা পালিয়ে এসে সিনপিয়ার বিদ্রোহী বাহিনীকে আরও জোরদার করে তোলে। এক পর্যায়ে সিনপিয়া রাজধানী মৃহং ছাড়া সমগ্র আরাকান দখল করে নেয়। এই মুহূর্তে সিনপিয়ার সেনাবাহিনীতে গোলাবারুদের তীব্র সংকট দেখা দেয়। যে কোনো শর্তে সিনপিয়া গোলাবারুদ ও রসদ সরবরাহ করার জন্যে ব্রিটিশদের কাছে আবেদন জানায়। সিনপিয়া তার আবেদনে গৌড়ের সুলতানদের সাহায্যের কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু সিনপিয়ার কোনো মানবিক আবেদন ধূর্ত আধিপত্যবাদী ব্রিটিশদের মন গলাতে পারেনি। অবশেষে নতুনভাবে বর্মী বাহিনী এসে পড়লে বাঁশের তৈরি বর্ষা দিয়ে যুদ্ধ করতে করতেই স্বাধীনতা যুদ্ধের অনন্য বীর সিনপিয়া পরাজয় ও মৃত্যুবরণ করেন। 1798 খ্রিস্টাব্দে মাত্র 13 বছরের মধ্যে আরাকানের 2/3 অধিবাসী পালিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানার পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয়। বলা বাহুল্য, সিনপিয়ার বিদ্রোহী বাহিনীর তীব্র আক্রমণের মুখে বার্মার সাথে কোম্পানি সরকারের সম্পর্ক তিক্ত হতে থাকে। যদিও কোম্পানির সরকার বিদ্রোহ দমন কিংবা শরণার্থীদের বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি, তথাপি বার্মার সরকারের কাছে নিজেদের নির্দোষ প্রমাণ ও সুসম্পর্ক রক্ষা করার খাতিরে কোম্পানির পক্ষ থেকে ক্যাপ্টেন হিরাম কক্স বিশেষ দূত হিসেবে বার্মার রাজধানী আভাতে কাজ করতে থাকে। 1798 খ্রিস্টাব্দে এত অধিক সংখ্যক আরাকানি পালিয়ে আসে যে এ অঞ্চলে এক মানবিক সমস্যা সৃষ্টি হয়। শুধুমাত্র দৈনিক শিশুর মৃত্যুর হার 20 জন বলে এক রিপোর্টে উল্লেখ আছে। নাফ নদীর পানি আরাকানিদের মৃতদেহে ভরে ওঠে। কিছুটা মানবিক কারণ এবং প্রধানত সর্বদক্ষিণের পতিত পাহাড়ি অঞ্চলকে আবাদ করার জন্যে আরাকান থেকে আগত বিপুল সংখ্যক শরণার্থীদের পুনর্বাসনের জন্যে 1798 খ্রিস্টাব্দে জুন মাসে ক্যাপ্টেন হিরাম কক্সকে আভা থেকে এখানে পাঠানো হয়। পুনর্বাসনের জন্যে প্রধান স্থানটি নির্বাচন করা হয় কক্সবাজার নামক স্থানটি, যে স্থানটির নামকরণ হয় ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে। কক্সবাজারের অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করে বছর শেষ হওয়ার আগেই ক্যাপ্টেন হিরাম কক্স মৃত্যুবরণ করেন। এরপর শরণার্থীদের পুনর্বাসনের তদারক করার জন্য ঢাকার রেজিস্ট্রার মিস্টার কারকে পাঠানো হয়। মিস্টার কার এর তদারকিতে রাম হতে উখিয়া ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ সুসম্পন্ন হয়। হয়তো দুটি কারণে কক্স সাহেব পুনর্বাসনের জন্য বর্তমান স্থানটি নির্বাচন করেছিলেন। বর্তমান কক্সবাজারের কাছারি পাহাড় নামক স্থানটি এককালের মগ জলদস্যুদের তৈরি বন্দি শিবির বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। অনেকেই মনে করেন মগ ও পর্তুগিজ জলদস্যুরা এখানে বসেই দূরপাল্লার ব্যবসায়ী জাহাজ লুট করত। অতএব মগদস্যুরা বন্দীদের দিয়ে আগে থেকেই কিছু কিছু জায়গা পরিষ্কার করে বসবাসের জন্য উপযোগী করেছিলেন বলে অনুমিত হয়। তাছাড়া এর পাশেই রয়েছে বদর মোকাম। যদিও বদর মোকামের অস্তিত্ব কিভাবে ছিল এখনও জানা যায়নি, তবে কস্তুরাঘাটের পাশের মসজিদটি বদর মোকাম মসজিদ বলে খ্যাত ও পরিচিত। অনুরূপ টেকনাফের পশ্চিম উপকূলে আরেকটি বদর মোকাম রয়েছে। আরাকানের আকিয়াবেও একটি বদর মোকাম দেখা যায়। এমনকি মালয়েশিয়া পর্যন্ত সমুদ্রের উপকূলে অনেক বদর মোকাম আছে বলে জানা যায়। নিঃসন্দেহে এই সমস্ত বদর মোকামসমূহ চট্টগ্রামের পীর বদর আউলিয়ার স্মৃতি বহন করে থাকে। জানা যায় সমুদ্রপথেই পীর বদর আউলিয়া
সবসময় চলাফেরা করতেন। অতএব কক্সবাজারের বদর মোকামেও পীর বদর আউলিয়ার কোনো অস্তিত্ব ছিল। সম্ভবত এই দুই নিদর্শনের কারণে কক্স সাহেব বর্তমান স্থানটি নির্বাচন করেন। কক্সবাজারের জনবসতি। শুরুতেই আগামী দিনের গবেষকদের সুবিধার্থে কক্সবাজারের জনগোষ্ঠীর ওপর একটি সুচিন্তিত অভিমত তুলে ধরার প্রয়াস চাই। তবে এ নিয়ে প্রচুর গবেষণার প্রয়োজন আছে। 1784 খ্রিস্টাব্দে বার্মার রাজা আরাকান দখল করে নিলে আরাকানের বৌদ্ধ ধর্মাবলম্বী মগরা পালিয়ে আসে। বৌদ্ধদের সাথে সাথে মুসলমানরাও লাঞ্ছিত হতে থাকে। কোনো স্থানে দুর্যোগ আসলে ওই এলাকার বসবাসকারী প্রত্যেককে অনুরূপ অত্যাচারের শিকার হতে হয়। অতএব মগদের সাথে সাথে মুসলমানেরাও পালিয়ে আসে। তবে তফাৎ হলো, মগেরা পালিয়ে এসে আশ্রয় নেয় গভীর জঙ্গলে, আর মুসলমানেরা সমুদ্রপথে পালিয়ে এসে আশ্রয় নেয় স্বধর্মীয় চট্টগ্রামের মুসলমানদের কাছে। আরাকান থেকে আগত মুসলমান স্থানীয় মুসলমানদের কাছে এক বোঝা হয়ে দাঁড়ায় এবং এখান থেকেই শুরু হয় অতীতের রোয়াই ও চরিগাই দুই জনগোষ্ঠীর বিবাদের ইতিহাস। আগেই উল্লেখ করা হয়েছে, রোয়াই শব্দটি রোসাঙ্গ হতে অভিন্ন। একই এলাকায় বসবাসকারী অধিবাসীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে দুই ধরনের ভিন্ন ভাষা থাকতে পারে না। যেমন একজন উখিয়া থানায় বসবাসকারী লোককে একজন মহেশখালী থানার বসবাসকারী লোক থেকে চেহারার কারণে পৃথক করার কোনো উপায় নেই। তবে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে লোকটির পূর্বপুরুষ রোয়াই নাকি চারিগ্রাই। আরও উল্লেখ করা যেতে পারে, বাঁশখালী থানার কোনো লোককে রাউজান থানার কোনো লোক থেকে চেহারার জন্য আলাদা করা যাবে না, কিন্তু বাঁশখালীর চট্টগ্রামী কোনো পল্লীর লোককে রোয়াই পল্লীর লোক থেকে ভাষার কারণে আলাদা করে নেওয়া যাবে। উল্লেখ্য, মাত্র 3 দশক আগেই রোয়াই চট্টগ্রামী বিবাদের অস্তিত্ব ছিল। এ নিয়ে তৎকালীন সময়ে পত্রপত্রিকাও বহুবার সোচ্চার হয়েছে। রোয়াইদের বিরুদ্ধে চট্টগ্রামীদের অভিযোগ ছিল রোয়াইয়ারা ভাসমান, রোয়াইয়ারা রাজ হত্যাকারী ইত্যাদি। অপরপক্ষে রোয়াইয়ারা নিজেদের খাঁটি আরব বংশীয় দাবি করে চট্টগ্রামীদের চেয়ে নিজেদেরকে অধিক কুলীন মনে করে। ইতিহাস পাঠে দেখা যায় এ সকল দাবির পেছনে ঐতিহাসিক যুক্তি আছে। অতএব কক্সবাজারে যখন আবাদ শুরু হলো, তখন ভাসমান রোয়াইয়ারা উত্তর দিক থেকে অর্থনৈতিক কারণে কক্সবাজারের জনাকীর্ণ পতিত ভূমি আবাদ করে বসতি স্থাপন করতে থাকে এবং মাত্র 150 বছরের মধ্যেই এরা কক্সবাজার জেলার প্রধান জনগোষ্ঠীতে পরিণত হয়। এতক্ষণ আপনারা শুনলেন NM হাবিবুল্লাহ রচিত রোহিঙ্গা জাতির ইতিহাস। এই গ্রন্থটি পড়ার জন্যে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আশিকুজ্জামান বিপ্লব, মাহবুবুর রহমান ও রুমি ফারহানা। পরবর্তী অধ্যায়টি শোনার জন্যে আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।